অশান্তির মাঝেই শুরু হয়েছে ভারত নেপালের এবার সামরিক যৌথ মহড়া। সেনাবাহিনীর এই মহড়া এবং দুদেশের প্রতিরক্ষা সহযোগিতার অংশ হিসেবে আজ আনুষ্ঠানিকভাবে সূচনা হয়েছে ১৯তম যৌথ মহড়ায়। মহড়ায় অংশ নিয়েছে অসম রাইফেলস। বিস্তারিত যাব, সঙ্গে যুক্ত হয়েছে প্রতিনিধি শেখ মনিরুল। মনিরুল, কি জানতে পারছো? দেখো, অলির রাজনীতিতে প্রত্যাবর্তনের পর ফের নেপাল জুড়ে কিন্তু একটা অশান্ত পরিস্থিতি তৈরি হয়েছে এবং সেই জায়গা থেকে ভারত এবং নেপাল নেপাল সীমান্তে ভারত কিন্তু কড়া নিরাপত্তার যে চাদর ছিল সেটা আরো বাড়িয়েছে। দুদিন আগেই তোমার হচ্ছে চিকেন নেককে নিয়ে কিন্তু গুরুত্বপূর্ণ বৈঠক করে সেন্ট্রাল গভর্নমেন্ট এবং রাজ্য সরকারের যে এজেন্সিগুলি, বাংলা সরকারের এজেন্সিগুলি, বিশেষ করে শিলিগুড়ি পুলিশ কমিশনারেট, আইজিপি তোমার হচ্ছে নর্থ বেঙ্গল, এবং অন্যদিকে এসএসবি, বিএসএফ এবং তোমার হচ্ছে বায়ুসেনা এবং স্থলসেনা, এই সবাই মিলে কিন্তু একটা চিকেন নেকের নিরাপত্তা নিয়ে বৈঠক করে। সেই বৈঠক মিটতে না মিটতেই আজ থেকে কিন্তু ভারত এবং যে নেপাল, এই দুই দেশের কিন্তু যৌথ প্যারামিলিটারি এই ফোর্স এবং দুই দেশের সেনারও একটা কিন্তু বিশেষ মহড়া শুরু হলো। এই বিশেষ মহড়া হচ্ছে ১৯তম মহড়া জানাচ্ছে ভারতীয় সেনা, এবং এই মহড়াতে মহড়ার নাম দেওয়া হয়েছে যে সূর্য কিরণ নাম দেওয়া হয়েছে। মহড়ার বিষয়বস্তু হচ্ছে পাহাড়ি এলাকাতে কিভাবে দীর্ঘস্থায়ী যুদ্ধ করতে হয়, পাহাড়ি এলাকাতে কিভাবে টিকে থাকতে হয় সেনাদের, এবং ঘন জঙ্গল এবং সেখানে যেহেতু তোমার হচ্ছে ঘন জঙ্গলের মধ্যে কিভাবে আত্মগোপন করে শত্রুপক্ষকে বিনাশ করতে হয় তা নিয়েই মূলত এই তোমার হচ্ছে সামরিক মহড়া। এবং এই সামরিক মহড়া ইতিমধ্যেই কিন্তু দুই দেশের পক্ষ থেকে কিন্তু জানানো হয়েছে এবং সে দুই দেশের পক্ষ থেকে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানানো হয়েছে। দেখো, নেপাল অত্যন্ত ভারতের কাছে গুরুত্বপূর্ণ, কারণ নেপালের পাশেই হচ্ছে চীন, এবং চিকেন নেকে একদিকে যেমন চীনের নজর রয়েছে, অন্যদিকে কিন্তু ইউনেস্কোর নজর রয়েছে। কখনো কখনো ভারত আর নেপালে কিছু বিষয়ে যে দ্বিপাক্ষিক যে মতবিরোধ, সেই মতবিরোধকে কাজে লাগানোর বারবার চেষ্টা করেছেন ইউনুস। আর সেই ইউনুসের মুখেই এবার দেখাতে যে কিভাবে এইরকম একটা পরিস্থিতিতেও ভারত এবং নেপাল দুই দেশ একসঙ্গে হয়ে যৌথ সামরিক মহড়া করতে পারে, তা কার্যত একযোগে চীন এবং ইউনুসকে বার্তা বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। অন্যদিকে এইরকম মহড়ায় সাধারণত তোমার হচ্ছে সেনার যারা কোর গ্রুপ, সেই সেনার কোর গ্রুপ কিন্তু অংশগ্রহণ করে। যেহেতু উত্তর পূর্বের নিরাপত্তাতে কিন্তু একটা বড় সীমান্ত নিরাপত্তার দায়িত্বে থাকে এবং উত্তর পূর্বের জঙ্গি সংগঠনগুলিকে নিয়ন্ত্রণের দায়িত্ব থাকে কিন্তু অসম রাইফেল। যেমন ত্রিপুরাতে, অসমে, মণিপুরে, মিজোরামে, সব জায়গাতেই কিন্তু অসম রাইফেলসের কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আর এই যে জয়েন্ট মিলিটারি যে মহড়া, সেই জয়েন্ট মিলিটারি মহড়াতে কিন্তু অসম রাইফেলসকেও কিন্তু নেওয়া হয়েছে, এবং কিভাবে অসম রাইফেলস আগামী দিনে তোমার হচ্ছে এই প্যারামিলিটারি ফোর্স হয়েও তারা কিভাবে সামরিক শক্তি দেখিয়ে কিভাবে এই উত্তর পূর্বে মানে যে জঙ্গল, সেই ঘন জঙ্গলে কিভাবে তারা শত্রুপক্ষকে বিনাশ করতে পারবে, তাদেরও কিন্তু বিভিন্ন কৌশল কিন্তু তাদেরও শেখানো হচ্ছে, এবং তারা যেটা জানে সেটা কিন্তু তোমার হচ্ছে এই দুই বাহিনী তাদের থেকেও নিচ্ছে। কারণ উত্তর পূর্বের এই জঙ্গলে অভিযান চালিয়ে কিন্তু অভিজ্ঞ বাহিনী হিসেবে পরিচিত অসম রাইফেল। তবে এই নেপালের সাম্প্রতিক রাজনৈতিক টানাপোড়েন, অন্যদিকে চীন এবং নেপালের ঘনিষ্ঠতার প্রেক্ষিতে দাঁড়িয়ে ভারত নেপাল যৌথ মহড়া এটা কতটা গুরুত্বপূর্ণ? অনেকটাই গুরুত্বপূর্ণ, কারণ বারবার এই যে নেপাল অলি বিশেষত চীনের খুব ঘনিষ্ঠ, এবং যতই বলা হোক না কেন এই চীনের ঘনিষ্ঠতার জন্যই সরকার পড়েছে নেপালে, এবং মার্কিন যুক্তরাষ্ট্রের এর একটা হস্তক্ষেপ ছিল। সবকিছুকে দাঁড়িয়ে অলি কখনো কখনো কিন্তু ভারতের বিরুদ্ধে থ্রেট হয়ে যাচ্ছিল। সেটা সামাজিক ইস্যুতেও হতে পারে, প্রতিরক্ষা ইস্যুতেও হতে পারে, এবং ভৌগোলিক সীমানার ক্ষেত্রেও হতে পারে। সেই জায়গাতে অলি সরকার যেতে না যেতেই নতুন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে যেভাবে সামরিক মহড়া হলো, তাতে কিন্তু এটা আগামী দিনে ভারতের জন্য অত্যন্ত একটা ভালো পদক্ষেপ। এবং অন্যদিকে নেপালের যারা আর্মিরা রয়েছে, বহু আর্মির যারা বড় বড় অফিসাররা রয়েছে, তারা ভূকৌশলগত কারণে তারা অনেকেই কিন্তু ভারতীয় সামরিক যে ট্রেনিং ক্যাম্পগুলো রয়েছে সেখানে তারা আধুনিক ট্রেনিং নেয়। সেই জায়গাতে দাঁড়িয়ে নেপাল আর্মির সঙ্গে যে ভারতীয় আর্মি বা ভারতীয় প্যারামিলিটারি
প্যারামিলিটারি ফোর্সের কোনো দূরত্ব নেই। রাজনৈতিক কারণ নিয়ে যে কোনো কেউ প্রধানমন্ত্রী হতে পারে, সেটা নেপালের অভ্যন্তরীণ বিষয়, কিন্তু দুই দেশের সামরিক কর্তাদের মধ্যে যে কোনো রকম মানে দ্বন্দ্ব নেই, কোনো রকম যে দূরত্ব নেই, কার্যত এই বার্তাটা কোথাও একটা চীন, ইউনুস এবং নেপালের যে চীনপন্থী যে সমস্ত রাজনৈতিক নেতারা আছে তাদের কার্যত কৌশলে দিয়ে দেওয়া হলো। সেক্ষেত্রে আরো একটি প্রশ্ন রাখবো যে চীনের সঙ্গে নেপালের একদিকে সামরিক সহযোগিতা বাড়ছে, অন্যদিকে ভারত নেপাল সীমান্তে মাঝে মাঝে একটা উত্তেজনা লক্ষ্য করা যাচ্ছে। এই অবস্থায় দাঁড়িয়ে দুই ফ্রন্টে নেপালের অবস্থান কি আগামী দিনে ভারতের নিরাপত্তাতে কোন রকমের প্রভাব ফেলবে? দেখো, নেপালের অবস্থানে ভারতের নিরাপত্তায় কখনোই প্রভাব ফেলবে না। তার কারণ হচ্ছে নেপালের অর্ধেকের বেশি যারা সামরিক অফিসার তারা কিন্তু সবাই দেরাদুন, মানে যেটা ভারতের যেখানে মানে এনডিএ যেখানে মানে ট্রেনিং হয়, সেই এনডিএ ট্রেনিং নিতে কিন্তু যেটা ন্যাশনাল ডিফেন্স একাডেমি দেরাদুনে, সেখানে নেপালের অর্ধেকের বেশি সামরিক কর্তাই কিন্তু সেখান থেকে ট্রেনিং প্রাপ্ত। এবং তাদের কতটা সক্ষমতা সেটা ভারতের বাহিনী সেটা জানে। এবং যেহেতু ভারতের আর্মিদের সঙ্গে সেই এনডিএ তে ন্যাশনাল ডিফেন্স একাডেমিতে একসঙ্গে যৌথ ক্লাস করার জন্য এই ভারতীয় সামরিক কর্তাদের সঙ্গে নেপালের সামরিক কর্তাদের একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। কিন্তু রাজনৈতিক কারণে কখনো কখনো এই আইএসআই এবং তোমার হচ্ছে নেপালের যারা গোয়েন্দারা রয়েছেন তারা নেপালের মাটিকে কাজে লাগিয়ে ভারতের বিরুদ্ধে যাতে চিকেন নেকে ঢুকে পড়া যায় সেটা করে, এবং সেটা করে। তবে ভারত এবং নেপাল দুজনই পারস্পরিক বন্ধু। সামরিক কর্তাদের মধ্যে খুব তথ্য আদান প্রদান খুবই হয়। এখন রাজনৈতিক ভাবে অনেক সময় পারে না নেপালের অনেক সামরিক কর্তারা বা পুলিশের কর্তারা, তবে দুই দেশের সামরিক কর্তা ব্যক্তিদের মধ্যে যে রকম আলাপ আলোচনা থাকে সেই ক্ষেত্রে চীন থ্রেট অবশ্যই, তবে চীন এমন বড় কিছু করার সাহস হয়তো দেখাবে না। তবে এই যে অসম রাইফেলস আজকে মহড়ায় অংশগ্রহণ করেছে, তাতে করে ভারতের উত্তর পূর্বাঞ্চলের নিরাপত্তার থেকে একটা নতুন ভাবে শক্তিশালী হচ্ছে বলে মনে করছো? অবশ্যই উত্তর পূর্বাঞ্চলের নিরাপত্তার একটা বড় দায়িত্ব থাকে অসম রাইফেলস। সেই ক্ষেত্রে যদি সামরিক বাহিনীর সঙ্গে একেবারে কিভাবে তোমার হচ্ছে ফ্রন্টিয়ারের যে যুদ্ধের প্রস্তুতি, মানে গেরিলা যুদ্ধের প্রস্তুতি, সেটা যদি কোথাও একটা সেনার সঙ্গে কম্বিনেশন থাকে এবং সেনার সঙ্গে যদি তারাও ট্রেনিং করতে পারে প্যারামিলিটারি ফোর্সে, অবশ্যই তাদের অভিজ্ঞতা বাড়বে। এবং যেহেতু উত্তর পূর্ব মিজোরাম, মণিপুর, এই মুহূর্তে অসম রাইফেলসের সবচেয়ে মাথা ব্যথা হচ্ছে মণিপুরকে শান্ত করা, এবং সেখানেও চীনের একটা উপস্থিতি রয়েছে, সেখানেও জঙ্গি সংগঠনগুলির উপস্থিতি রয়েছে। বাংলাদেশে যেহেতু ইউনিট সরকার রয়েছে, তাই বাংলাদেশকে কেন্দ্র করে নর্থ ইস্ট কিন্তু যথেষ্টই উত্তপ্ত করার পরিকল্পনা করছে, নর্থ ইস্টে অশান্তি করার পরিকল্পনা করছে। আইএসআই যে কোনো মুহূর্তে অন্যান্য যে উত্তর পূর্বের জঙ্গি সংগঠনগুলো আছে তাদের প্রতিহত করতে অসম রাইফেলসকে বড় ভূমিকা নিতে হতে পারে। তাই আজকের এইরকম ধরনের সামরিক মহড়াতে অসম রাইফেলস নিজেরাও সমৃদ্ধ হবে এবং আধুনিক পদ্ধতিতে কিভাবে স্ট্র্যাটেজি চেঞ্জ করে যুদ্ধ করতে হয়, গেরিলা যুদ্ধ, সেটা নিশ্চয়ই তারা সেখান থেকে তাদের অভিজ্ঞতা সঞ্চয় করবে। অবশ্যই তাই, ধন্যবাদ। অর্থাৎ অশান্তির মধ্যে এবার শুরু হয়েছে ভারত এবং নেপালের যৌথ সামরিক মহড়া, বিশেষ করে সীমান্তে নিরাপত্তা এবং সন্ত্রাস দমন সহ একাধিক বিষয়কে মাথায় রেখে আগামী দিনের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে চলেছে ভারত। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।